সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঘরদোয়ার শুধুমাত্র ঝাঁট দিয়েই সোজা রান্নাঘরে এসেছি। আমার তো সকাল সকাল রান্না করতে হবে। কালকের ভিডিওতে তো তোমাদের বলেইছি যে আমার শাশুড়িমা যেহেতু বাড়ি নেই তাই সমস্তটা আমার এক হাতেই করতে হচ্ছে। দেখো, কালকে রাত্রে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম। রান্নাঘর তো পরিষ্কার করেছিলাম, তা বাদেও হাঁড়িতে জল ভরে রেখেছিলাম, চাল ধুয়ে রেখেছিলাম, ডাল ধুয়ে রেখেছিলাম, শাক কুচিয়ে রেখেছিলাম। মানে মোট কথা আজকে আমি সকালে যা যা রান্না করব সমস্ত কিছু কালকে রাত্রে আমি রেডি করে রেখে তারপরেই ঘুমাতে গেছিলাম, যাতে আজকে আমার সকালবেলা তাড়াহুড়ো করতে না হয়। তো কালকে তো গ্যাস আমি মুছেই ছিলাম ঘুমাতে যাওয়ার আগে সার্ফ দিয়ে ভালো করে। রান্না বসানোর আগে একটু হালকা হাতে গ্যাসটা মুছে তারপরে কিন্তু আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপরে বসিয়ে দিয়েছি একদিকে চা। শ্বশুরমশাই আর আমার জন্য আমি এখন বানিয়ে দিচ্ছি লাল চা। আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 6:30 মতো। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো একদিকে তো ভাত বসিয়ে আমি চা করে নিলাম, তারপরে আমি প্রেসারে বসিয়ে দিচ্ছি ওই মটর ডালটা। আজকে কি রান্না করব বলো তো? ভাত, মটর ডাল উচ্ছে দিয়ে করব, আর করব লাল শাক। দেখো, ভাতের জলটাও গরম হয়ে গেছিল, তাই আগে থেকে ধুয়ে রাখা চালটা আমি কিন্তু হাঁড়িতে দিয়ে দিলাম। আর এদিকে প্রেসারে সিটি পড়বে, তো ততক্ষণে আমি এদিকে কেটে নিচ্ছিলাম উচ্ছে। দেখেছো, রোদটা পুরো আমার গায়ে এসে পড়েছে। আজকে সকাল থেকেই রোদের এত তাপ ছিল, এখন কিন্তু ওই 6:45 মতো বাজে, তা দেখেছো রোদের তাপ কি পরিমাণ। তাহলে ভাবো বেলার দিকে কতটা পরিমাণে রোদ বেরাবে। ডালটায় সিটি দিয়ে নিয়েছি, আর ডালটা না আজকে জানি না কেন একদমই সিদ্ধ হচ্ছিল না। মানে কতগুলো সিটি দেওয়ার পরেও ডালটা কেমন গোটা গোটা ছিল। তো অনেকক্ষণ সিটি দিয়েছি, তো তারপরে আর যেহেতু আমার অনেকটাই তাড়াহুড়ো ছিল, 8টার মধ্যে রান্না আমার কমপ্লিট করতে হবে, যেহেতু হাজব্যান্ড কাজে যাবে। তারপরে 8টার সময় ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করাতে হবে স্কুলে যাওয়ার জন্য। তো সেই কারণে আমি ভাবলাম আর সিটি দিয়ে লাভ নেই, ওই যা সিদ্ধ হয়েছে তাতেই ডাল ফোড়ন দিয়ে দিই। আর ডাল ফোড়ন দেওয়ার আগে কেটে রাখা উচ্ছেগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর ওদিকে তো দেখলেই শিলনোড়া পাতিয়ে নিলাম, কারণ ওখানে আমি করব একটু মশলা, আদা আর জিরে একটু বেটে নেব। দিকে উচ্ছেটা ভাজা বসিয়ে না আমি ভাতটা নামিয়ে নিয়েছি, কারণ ভাত হয়ে গেছিলো। আর ওদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, লাল শাক বসাবো, তো সেই জন্য। এদিকে উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ডাল ফোড়ন দেবার জন্য। আর ওদিকে কিন্তু আমি শাকেও ফোড়ন দিয়েছিলাম, মানে পেঁয়াজ, রসুন, তারপর কালো জিরে দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে কুচিয়ে ধুয়ে রাখা শাকটা আমি কিন্তু কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর দেখো, যখন শাক দিয়েছিলাম এক কড়াই শাক ছিল, আর দেখো একটু সময়ের মধ্যেই কইটুকুনি হয়ে গেল শাকগুলো। তো আজকে লাল শাকটা না খুব টেস্টি হয়েছিল। আমার না লাল শাক খেতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি দাঁতের জন্য মুখের কোনো খাবারেরই টেস্ট পাচ্ছিলাম না, কিন্তু আমার লাল শাকটা খেতে আজকে বেশ ভালোই লেগেছে। আর ডালটাও ভালো হয়েছিল, কিন্তু ডালটা ভালো করে সিদ্ধ হয়নি বলে অতটা খেয়ে অতটা তৃপ্তি পাইনি। মটর ডাল উচ্ছে দিয়ে করলে না আমার খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, রান্নাবান্না আমার অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ছেলেকে রেডি করিয়ে স্কুলে দিয়ে এসেছি 9টার মধ্যে স্কুলে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে এসে না আমি সোজা চলে এসেছি ওপরের ছাদে, কারণ কাককে খেতে দিতে। আমার শাশুড়িমা রোজ দিন সকালবেলা কাককে খেতে দেন। এখন তো আমার শাশুড়িমা বাড়িতে নেন, তো সেই কারণে এই কাজটা আমাকেই করতে হচ্ছে। তো কাককে খেতে দিতে এসে দেখলাম যে ওই মাটির ভাঁড়গুলোই, যেগুলোতে জল রাখা হয় পাখিদের জন্য, তো সেই জলগুলো একদমই শুকিয়ে গেছে, একটুও জল নেই। তাই একটা ভাঁড়ে 1 ভাঁড় জল ভরে রেখে আসলাম। তো তারপরে আমি চলে এসেছি নিচে। অবশ্য কাককে খেতে দিতে আজকে একটু দেরি হয়ে গেল, যদিও আমি অনেক সকালেই উঠেছি, কিন্তু আমি না সত্যি কথা বলতে ছাদে যাওয়ার সময় পেয়েছিলাম না।
তো নিচে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে না আমি এখন এক এক করে সব ঘরগুলো মুছে নিচ্ছিলাম। সব ঘর বলতে আমাদের ওপরে তো দুটোই ঘর, তো ওই ঘরটা মুছে রেখে এসেছি। তারপরে এখন চলে এসেছি এই পাশের ঘরটা। তো দেখো সব ঘর আমি মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই ঘরটার একটার দিকেই আমাদের ঠাকুর রাখা রয়েছে। ঠাকুরের সামনেটা মুছিনি, ঠাকুরের সামনেটা স্নান করে এসে তারপরে মুছবো। তো এদিকে সব ঘর মুছে নিয়েছি, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ঘরটাও হালকা করে একটু গুছিয়ে নিয়েছি টুকটাক। আর রান্নাঘরও তো একদম ক্লিন করে নিয়েছি। রান্নাঘর তো আমি রান্না হয়ে যাওয়ার সাথে সাথেই পরিষ্কার করে নিই, কারণ আমার রান্নাঘর অপরিষ্কার একদম ভালো লাগে না। আর রান্নাঘরে এঁটো বাসন ছড়িয়ে ছিটিয়ে রাখা একদমই উচিত না। তো আমার একদমই অপছন্দের এটা একটা কাজ বলতে পারো। তো রান্না হয়ে যাওয়ার সাথে সাথে তো সেই কারণে আমি রান্নাঘর একদম পরিষ্কার করে নিই। তো জানলায় ওই গ্যাস ট্যাস মোছার ন্যাকড়াগুলোই মেলে রেখেছিলাম, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম। তো ওপরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি নিচে এসে নিচের ঘরটা মুছলাম, বিছানা তুললাম। আর এখন আমি এই যে হাজব্যান্ডের জুতোটা পরিষ্কার করছি। আর একটা ব্যাগও রয়েছে, ওই ব্যাগটা আগে পরিষ্কার করেছি, তারপরে এখন জুতোটা পরিষ্কার করলাম। আসলে আমি বলছিলাম না তোমাদেরকে যে আমার দাদু শ্বশুরের শরীর খারাপ, হসপিটালে ভর্তি ছিল। তো আমার হাজব্যান্ডও দাদু শ্বশুরকে দেখতে একদিন গেছিল। তো সেদিনকারে রাত্রেও দাদুর কাছেই ছিল সারা রাত, যেহেতু একজন গার্জিয়ান থাকার খুবই দরকার ছিল দাদুর সাথে। তো সেই কারণে আমার হাজব্যান্ডই ছিল। তো যেহেতু ও সারা রাত হসপিটালে ছিল আর এই সমস্ত জিনিস ওর সাথেই ছিল, তো আমার মনে হয় যে হসপিটাল থেকে আনা যে কোনো জিনিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরেই ঘরে তোলা উচিত, কারণ হসপিটালে নানান রকমের রোগ জীবাণু থাকে। তো সেই কারণেই আমি আগের দিন এটা ধোয়ার টাইম পাইনি, বাইরেই রেখে দিয়েছিলাম। আজকে আমি ভালো করে ধুয়ে দেখো গেটের ওখানে মেলে দিলাম। বাইরে যা রোদ, ওই বিকালের মধ্যেই শুকিয়ে যাবে। তো তারপরে সব শেষে আমি গেটের সামনেটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে চলে গেলাম সোজা স্নান করতে। আর স্নানের আগে আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে তারপরেই কিন্তু আমি স্নান করেছিলাম। স্নান করে আস্তে আস্তে আজকে ওই 10:30 মতো বেজে গেছিলো। ভেবেছিলাম পুজো টুজো দিয়ে তারপরেই ছেলেকে আনতে যাব, কিন্তু সেটা মনে হচ্ছে আর হবে না, কারণ যেহেতু এখনই 10:30 বাজে, এখনও ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা, ঠাকুরের ঘর মোছা, তারপরে জামা কাপড়ও মেলতে হবে। তো সমস্ত কিছু করতে করতে 11টাই বেজে যাবে। পুজোটা আমার মনে হয় ছেলেকে স্কুল থেকে বাড়ি এনে তারপরেই দিতে হবে, যেহেতু ওর 11টায় স্কুল ছুটি। তো এই তো এখন আমি স্নানের পর মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই কাজটা যদি আমি মনে করি যে পরে করব, এখন করব না, তাহলে আমার আর সারাদিনে মুখে আর ক্রিম লাগানোই হবে না। কারণ এই যখনকার কাজ তখন যদি না করি না, পরে আর সেই টাইমটা আমি পাই না। তো সেই কারণে স্নান করার পর 5-10 মিনিট আমি নিজের জন্যই রাখি। এই ধরো মুখে একটু ক্রিম মাখি, হাতে বডি লোশন, চুলটা ভালো করে আঁচড়ে নিই, এই সমস্ত কিছু। তো যাই হোক, তারপরে আমি উপরে বারান্দায় জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি নিচে ওই ঠাকুরের বাসন নিয়ে এসেছি। ঠাকুরের বাসনগুলো এখন আমি মেজে নেব। ভেবেছিলাম ঠাকুরের বাসনগুলো সকালেই মেজে রাখবো, যেহেতু সকালে আমি বাসি জামা কাপড় চেঞ্জ করেছিলাম, কিন্তু সেই সময়টা আমি আর পাইনি। তারপরে এঁটো কাটায় হাত দেওয়ার পর আর ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে একেবারে স্নান দান করে এসেই ঠাকুরের বাসনটা মাজবো। তো এই তো ঠাকুরের বাসন মেজে নিচ্ছি। আর আমার ছেলেকে না আজকে আমার আর আনতে যেতে হয়নি, আমার শাশুড়ি মা বাড়ি এসেছিলেন ঠিক ওই সময়টায় 11টার দিকে। তো আমি বললাম যে তুমি যখন বাড়িতেই এসেছো তাহলে একেবারে ওকে নিয়েই আসো, আর নয় আমি আনতে গেলে আবার আমার জামা চেঞ্জ করে আবার চুড়িদার পরতে হবে। আমার শাশুড়িমা যেহেতু শাড়ি পরেই ছিলেন, তাই বললাম যে তুমি ওকে নিয়ে আসো। তো আমার শাশুড়িমাই গেছিলেন ওকে আনতে। আর তো এইদিকে আমি এই ফাঁকে আমি ফুল তুলে নিচ্ছিলাম। আর ঠাকুরের বাসন তো মাজা হয়ে গেছে, আর ওপরের পুরো ঘরটাই আমি মুছে রেখেছি স্নানের আগে। শুধুমাত্র এখন ঠাকুরের সামনেটা মুছবো আর তুলসীতলার সামনেটা মুছবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু পুজো করা একদম কমপ্লিট। তো পুজো যতক্ষণ না করি না, আমার একদম শান্তি হয় না মনে। আর সত্যি কথা বলতে আমার পুজো করতে খুব ভালো লাগে, আর পুজোর কাজ করতেও খুবই ভালো লাগে।
তো দেখো এগুলো সমস্তটা কিন্তু আমাদের গাছের ফুল, শুধুমাত্র ওই গাঁদা ফুলগুলো বাদ দিয়ে, গাঁদা ফুলগুলো কেনা ফুল আর সমস্তটা আমাদের গাছের ফুল। নিজের গাছের ফুল তুলে ঠাকুরের চরণে দিয়ে ঠাকুরের আসন সাজাতে যে কি ভালো লাগে, সে খুব ভালো লাগে আমার। তো দেখো এদিকে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে ভালো করে পুজো দিয়ে নিয়েছি, আর সমস্ত পুজো দিতে দিতে আমার প্রায় 12টা মতো বেজে গেছিলো। তো তারপরে তো সকালে তো রান্না করেইছিলাম, দেখেছিলে, ডাল আর লাল শাক। তো ভাবলাম একটুখানি আলু ভাজি, কারণ ছেলে না আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে কারণে। তো বন্ধুরা দুপুরবেলা একটু শুয়েছিলাম, যদিও ঘুমাইনি, শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, যদিও পুরোটা এডিট করতে পারলাম না। তোমাদের সাথে আজকে হয়তো আমি ভিডিও শেয়ার করতে পারবো না, তো অনেকটাই বড় যেহেতু কালকে ভিডিওটা হয়ে গেছিলো, তো দুপুরবেলা আমি পুরোটা এডিট করতে পারলাম না। আর এরপরে তো আমি একদমই সময় পাবো না, এই ছেলেকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি, ওই পড়তে দিয়ে বাড়ি এসে আবার একটু দোকানে যাব কিছু জিনিসপত্র কিনতে, এই টুকটাক কাজ করতে করতে আবার আনতে যাওয়ার সময় হয়ে যাবে। তো আজকে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ এডিট করার আমার আর হাতে সময় নেই। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি, ছেলেকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি, বেজে গেছে 5টা, কেউ রেডি করিয়ে দিয়েছি। তো চলো, হাতে আর বেশি সময় নেই না, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। লেখ 2 8 কি হয় 2 8, তারপর লেখো 9। ওটা কি লিখেছিস, সেটা 9 হয়েছে? মুছে ঠিক করে লেখো, 9 লেখো, 2 9 29, 9 লেখো, 9 লেখো, 9 29, তারপর 2 9 29, 3 0 30 লেখো, 3 এখানে লেখো, তুমি আগে যেটা বলছি 3 0 30। তাহলে এখানে কি লিখতে দিয়েছিল ম্যাম? 1 থেকে 30, তুমি লিখেছো 30 অবধি? এই যে 1 থেকে এই 30 অবধি লিখলে 3 0 30, এইদিকে তাকাও, 3 0 30 অবধি কমপ্লিট লেখা নাও। এবার এখানে ম্যাম কি লেখা দিয়েছে এটা দেখো, কাউন্ট অ্যান্ড ম্যাচ। কাউন্ট করো, এখানে কটা আছে কাউন্ট করো। 1 2 3 4 5, এখানে 5 কোথায় আছে? এবার এই 5 এর সাথে এইটা ম্যাচ করো। এবার কটা স্টার আছে কাউন্ট করো। 1 2 3 4 5 7, 7 কোথায় আছে এখানে? 7 এই যে, এবার 7 কোথায় আছে ঠিক করে দেখো, 7 এর সাথে ম্যাচ করো, ম্যাচ করো, ম্যাচ করো, ম্যাচ করো। এটা হ্যাঁ, স্টার ম্যাচ করো 7 এর সাথে, গুড। এবার এখানে কি বল কটা আছে ম্যাচ গোনো, কাউন্ট করো। 1 2 3, এবার 3 এখানে কোথায় আছে দেখো, এই যে, ম্যাচ করো। এটা আমি ঠিক করে, হ্যাঁ, এবার এখানে এস কটা আছে কাউন্ট করো। মানে এটা তো পিট করে, হ্যাঁ, কটা আছে কাউন্ট করো, পিক কর কাউন্ট কর, 3 4 5 6 7 8 9 10, ঠিক করে কাউন্ট করা হয়নি, আরেকবার কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8, 8 কোথায় আছে এখানে, এই যে, কাউন্ট ম্যাচ করো। এইটা আমি ঠিক করবো, মুখ কটা আছে, ফেস স্মাইল কটা আছে কাউন্ট করো। স্মাইল 1 2 2 কোথায়, 2 এই যে, ম্যাচ করো, ম্যাচ করো। কাইট কটা আছে কাউন্ট করো। 1 2 3 4, 4 কোথায়, 4 কোথায়, 4 ম্যাচ করো। এটা কি মা,
ওটা রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, কাইটের সাথে ম্যাচ করো। ট্রি কটা আছে? ব্যাস হয়ে গেছে। ট্রি কটা আছে? ট্রি ট্রি ট্রি, এটা ট্রি, ট্রি মানে গাছ। ট্রি কটা আছে? ম্যাচ করো। কটা ট্রি আছে এখানে? তাহলে 1 কোথায়? 1 এর সাথে ম্যাচ করবা। 1 এর সাথে ম্যাচ করো। সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে থেকে নিয়ে বাড়ি এসে সন্ধ্যা পুজো দিয়ে ছেলেকে সন্ধ্যার টিফিন খাইয়ে তারপর ওকে 1 ঘন্টা মতো পড়ালাম, বই পড়ালাম। তারপরে চলে গেছিলাম রাতের রান্না করতে। রাতের রান্না বান্না করে এসে ওপর থেকে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি মাথায় একটু তেল। আমি মাথায় ইউজ করি বাজাজ তেল। আর শুধুমাত্র তেলই না, তেলের সাথে আমি আরও 2টো জিনিস মিশিয়ে ইউজ করি। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার চুল অনেকটাই পাতলা, দেখতেই পাচ্ছ, তো সেই কারণে একটু ইউজ করি। আর প্রচণ্ড পরিমাণে চুল উঠছিল, মানে হেয়ার ফল হচ্ছিল, কিন্তু এই জিনিসগুলো ইউজ করার পরে না আমার অনেকটাই হেয়ার ফল কমেছে, তো অনেকটাই উপকার পাচ্ছি আর কি। তো এই তো ভালো করে চুলে তেল দিয়ে নিলাম। আর সপ্তাহে 3 দিন আমি চুলে তেল দিই। যেদিন তেল দিই তার পরের দিন আমি শ্যাম্পু করে নিই, মানে সারা রাত চুলটা তেলে রেখে পরের দিন সকালবেলা আমি শ্যাম্পু করে নিই। কারণ ওই যেই জিনিসটা মেশায় না ওটা খুব মানে চিটচিটে, তো তেল মানে চুলে থাকলে না প্রচণ্ড পরিমাণে চুল চিটচিট করে, তো সেই কারণে। তো এদিকে দেখো আমি মাথায় তেল দিয়ে ভালো করে বিনুনি করে নিয়েছি চুলটা। তারপরে এখন বিছানা করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ছেলেকে একটুখানি বকলাম। আসলে কি বলতো, আমি বিছানা করছি, ওর মাঝখানে এসে বারবার শুয়ে পড়ছে, তাই একটু বকেছি। তাই দেখো একদিকে চুপ করে গিয়ে মাথায় মানে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়েছে। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই আর কি দেখলাম। তো দেখো তারপরে কিন্তু আমি মশারি টাঙিয়ে নিচ্ছি আর ছেলেকেও শুইয়ে দিয়েছি। এখন ঘড়িতে প্রায় 11টা বেজে গেছে। তো তারপর চারিদিক থেকে আমি মশারিটা গুজে নেব। আর হাজব্যান্ডকে ফোন করলাম, ও বলল আর 5-10 মিনিটের মধ্যেই বাড়িতে চলে আসবে। আর আমরা এখন শুয়ে পড়বো, আমি আর আমার ছেলে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো।